কেমন আছো আমার শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজকের আমাদের ক্লাস সমাস নিয়ে। দেখো সমাস জিনিসটা কি আগে আমাদের সেটা জানতে হবে। সমাস সমাস জিনিসটা হচ্ছে বড় জিনিসকে ছোট করা, সংক্ষিপ্ত করা। কেমন? আমি বললাম মধু সংগ্রহ করে যে মাছি। তুমি বললে মৌমাছি। আমরা একটা জিনিসকেই বোঝালাম, একটা মাছিকেই বোঝালাম যে মাছিটা ফুলে ফুলে মধু সংগ্রহ করে বেড়ায়। আমি বললাম মধু সংগ্রহ করে যে মাছি, তুমি বললে মৌমাছি। বোঝালো কিন্তু একটা জিনিসকেই। দেখো তুমি কতটা সংক্ষিপ্ত করে দিলে। এই যে ছোট করা, সংক্ষিপ্ত করা, এই সংক্ষিপ্ত করাটাই কিন্তু সমাস। তো সমাসের সংজ্ঞাটা কি আমি লিখছি, তারপর উদাহরণ সহযোগী সংজ্ঞাটাকে আমি কিন্তু বিশ্লেষণ করে দেখাবো। দেখো ভাষাকে ভাষাকে সংক্ষেপে সংক্ষেপে সুন্দর করে বলার জন্য, সুন্দর করে বলার বলার জন্য পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত, পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদকে এক পদে পরিণত পরিণত করার নাম সমাস। পরিণত করার নাম সমাস। দেখো তোমরা ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে আমি যখন উদাহরণ সহযোগে বুঝিয়ে ব্যাপারটা বলবো তোমাদের। দেখো আমরা দেখেছি যে সমাস কি করবে না, সংক্ষেপ করবে। দেখো সংক্ষেপ করেছে এখানে, মধু সংগ্রহ করে যে মাছি, অনেক বড়, অনেকগুলো পদ নিয়ে গঠিত, কিন্তু এটা দেখো এক পদেই হয়ে গেছে। তাহলে ভাষাকে সংক্ষেপ করেছে করেছে তাই তো। তারপর দেখো সুন্দর করে বলার জন্য। দেখো তুমি বললে মধু সংগ্রহ করে যে মাছি, আর আমি বললাম মৌমাছি। কারটা বেশি শুনতে ভালো লাগছে বলো তো? এই মৌমাছি কথাটা শুনতে কিন্তু ভালো লাগছে। ছোটবেলায় একটা কবিতা পড়েছো তোমরা নিশ্চয়ই, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। এটা আমি বললাম ধরো, এবং এই কবিতাটাকেই যদি তুমি বলো মধু সংগ্রহ করে যে মাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, কারটা শুনতে ভালো লাগবে বলো তো? নিশ্চয় ওই মৌমাছি মৌমাছি কথাটা কিন্তু শুনতে ভালো লাগছে, লাগছে না? নিশ্চয়ই লাগছে। তারপর দেখো পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত। এই যে পদগুলো, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এক একটা পদ, এগুলো কিন্তু পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত, পরস্পর অর্থ সম্পর্কযুক্ত। এরা সম্পর্কযুক্ত না হলে কিন্তু সমাস হবে না। আমি এখানে বললাম মধু, তারপরে হয়তো এখানে ইট, তারপর এখানে বলে দিলাম দিল্লি, এখানে বলে দিলাম পাহাড়, তারপরে এটা কি এক পদে পরিণত করা যাবে? না, কখনোই কিন্তু যাবে না। তাহলে এক পদে পরিণত করতে হলে যে পদগুলো থাকবে না, সেগুলো কিন্তু পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত থাকবে একে অপরের সঙ্গে।
দেখো এখানে মধু, তারপরে সংগ্রহ করে যে, মাছি, এগুলো কিন্তু পরস্পর অর্থ সম্বন্ধ যুক্ত একে অপরের সঙ্গে। তাই আমি এক পদে পরিণত করতে পেরেছি। তারপরে দেখো দুই বা তার বেশি পদকে, দুই বা তার বেশি পদ, দেখো এখানে অনেকগুলো পদ দেখতে পাচ্ছ। দুই বা তার বেশি পদকে এক পদে পরিণত করার নাম সমাস। দেখো এখানে একাধিক পদ ছিল, এখানে একটা পদে পরিণত করে দিয়েছি। এই এক পদে পরিণত করার নাম হচ্ছে সমাস। এবার দেখো আমি ওপরে লিখে রেখেছি দুটো কথা সমাসের অর্থ। একটা হচ্ছে আবিধানিক অর্থ, আর একটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। দেখো আবিধানিকগত অর্থ হচ্ছে সংক্ষেপ বা মিলন। এই তো দেখতে পাচ্ছ তো, আমি সংক্ষেপ করে দিয়েছি, এতগুলো পদকে একটা পদে পরিণত করেছি। সংক্ষেপ করে দিইনি? সংক্ষেপ করেছি। তাহলে আবিধানিক অর্থ দেখো মিলে যাচ্ছে কেমন। আর একটা দেখো মিলন, এখানে দেখো একাধিক পদ আলাদা আলাদা ভাবে ছিল, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো এই পদগুলোকে আমি একটা পদে একসাথে মিলন ঘটিয়ে দিয়েছি। তাই আবিধানিক অর্থ যে সংক্ষেপ, মিলন, এটা কিন্তু একেবারে মিলে গেল। তারপরে দেখো ব্যুৎপত্তিগত অর্থ। ব্যুৎপত্তিগত অর্থ, এই ব্যুৎপত্তিগত অর্থ মানে কি বলতো, প্রকৃতি প্রত্যয়গত অর্থ। এখানে দেখো সম, অস, ঘ, ইউ, দেখতে পাচ্ছ ব্র্যাকেটের মধ্যে অ লেখা আছে। তুমি ঘ ইউ না বলে অ বলতে পারো, ঠিক আছে। তাহলে এই সম, অস, ঘ, ইউ বা অ, এটার মানে কি বলতো, সমান বা এক হওয়া। বাংলায় এর মানে হচ্ছে সমান বা এক হওয়া। এক হওয়া, দেখতেই পাচ্ছ এখানে আলাদা আলাদা ভাবে পদগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, এখানে দেখো সমান বা এক হয়ে গেছে। মৌমাছি, দেখতে পাচ্ছ, এক হয়ে গেছে। তাহলে এখানে ব্যুৎপত্তিগত অর্থটাও বুঝে গেলে। এবার আমরা কিন্তু সমাসের কয়েকটা শাখা প্রশাখা নিয়ে আলোচনা করব। এটা মুছে দিই। দেখো প্রথমে আমরা আসছি সমস্ত পদ। সমস্ত পদ, সমস্ত পদ কাকে বলবো বলো। তারপরে দেখো এটা বলছি, তারপরে দেখো সমস্যমান পদ। সমস্যমান পদ, তারপর আরেকটা রয়েছে ব্যাস বাক্য। ব্যাস বাক্য। সমস্ত পদ কাকে বলবো বলো তো। যে পদগুলো দুই বা তার বেশি পদ মিলিত হয়ে একটি নতুন পদ গঠন করলে তাকে বলা হয় সমস্ত পদ। দুই বা তার বেশি পদ, দুই বা তার বেশি পদ মিলে একটি নতুন পদ, একটি নতুন পদ, একটি নতুন পদ যদি গঠন করে না, তাহলে তাকে কি বলবো বলো তো, সমস্ত পদ। এখানে দেখো দেখতেই পাচ্ছ মধু সংগ্রহ করে যে মাছি, একাধিক পদ, দুইয়ের বেশি পদ। এই পদগুলো মিলে এখানে দেখো একটা নতুন পদ গঠন করেছে, মৌমাছি। তাহলে এটাকেই কি বলবো বলো তো, এটাকেই বলবো সমস্ত, সমস্ত পদ। বুঝতে পারলে ব্যাপারটা, এটাই হচ্ছে সমস্ত পদ। কারণ দেখতে পাচ্ছ, যদি আমরা দেখবো যে দুই বা তার বেশি পদ যদি মিলে একটা নতুন পদ গঠন করে না, তাহলে তাকেই বলবো সমস্ত পদ। ওখানে করেছে একটা নতুন পদ গঠন, মৌমাছি, তাই ওটা হচ্ছে সমস্ত পদ। আর সমস্যমান পদ কাকে বলবো বলো তো, যে সকল পদের সমন্বয়ে, যে সকল পদের সমন্বয়ে
সমন্বয়ে সমস্ত পদ, সমস্ত পদ, সমস্ত পদটা গড়ে ওঠে, তাকে বলবো সমসমান পদ। তাহলে যে সকল পদের, তাহলে কোন কোন পদ মিলে সমস্ত পদটা গড়ে উঠেছিল একটু আগে দেখলে, এই যে এই পদগুলো, এই পদগুলো সাহায্য করেছে বলেই সমস্ত পদটা কিন্তু গড়ে উঠতে পেরেছে। তাহলে যে সকল পদগুলো মিলে একত্রিত হয়ে সমস্ত পদ গঠন করে না, তাদের প্রত্যেকটিকে, তাদের প্রত্যেকটিকে, এই যে তাদের প্রত্যেকটিকে, যে সকল পদের সমন্বয়ে সমস্ত পদ গড়ে ওঠে, তাদের প্রত্যেকটিকে, এগুলো তাদের প্রত্যেকটিকে কি বলবো আমরা? সমসমান পদ। তারপরে সমসমান পদের পরে চলে এলাম আমরা ব্যাস বাক্য। ব্যাস বাক্য কাকে বলে বলো তো? ব্যাস বাক্য কাকে বলবো? ব্যাস বাক্য বলবো যে সমাসের অর্থটাকে, সমাসের অর্থটাকে, সমাসের সমাসের অর্থটিকে যে বাক্যাংশের দ্বারা, বাক্যাংশের দ্বারা, বাক্যাংশের দ্বারা ব্যাখ্যা করে দেখানো হয়, ব্যাখ্যা করে, ব্যাখ্যা করে দেখানো হয়। তাহলে দেখো এটা তো সমাস বা সমাস, সমস্ত পদ। এটা দেখো আর একটা নাম আছে, সেটা হচ্ছে সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ পদ। তাহলে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ একটাই জিনিস। তাহলে এই সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটাকে যে বাক্য বা বাক্যাংশের দ্বারা ব্যাখ্যা করে দেখানো হয় তাকে বলা হয় ব্যাস বাক্য। ধরে নাও তোমাদের ক্লাসে একটা নতুন বন্ধু এসেছে এবং তোমরা সেখানে সবাই মিলে গল্প করছো মৌমাছি নিয়ে, মৌমাছি ফুলে ফুলে মধু সংগ্রহ করে, এটা সেটা বিভিন্ন কথা বলছো, কিন্তু ওই নতুন ছেলেটা মৌমাছি কি জিনিস বুঝতে পারছে না। তখন তোমাদের জিজ্ঞাসা করছে, ভাই মৌমাছি জিনিসটা কি? তখন তুমি ওকে কিন্তু বুঝিয়ে বলার জন্য, ভেঙে বলার জন্য বলবে, মধু সংগ্রহ করে যে মাছি, যে মাছিটা ফুলে ফুলে মধু সংগ্রহ করে, সেই মাছিটাকে বলা হয় মৌমাছি। ব্যাস, ও পরিষ্কার বুঝে যাবে। তাহলে তুমি বোঝালে যখন তাকে, তুমি কিন্তু ব্যাখ্যা করে বোঝালে। এই যে ব্যাখ্যা করা, এই যে সমস্ত পদটাকে ব্যাখ্যা করা, এটাকেই বলা হয় কিন্তু ব্যাস বাক্য। পরিষ্কার? তোমাদের মনে কিন্তু একটা খটকা চলে এসেছে যে সমসমান আর সমসমান পদ এবং ব্যাস বাক্য তো একই রকম হয়ে গেল। দেখো, সমসমান পদকে ভাগ করা যায়, একে আরো দুটো ভাগে ভাগ করা যায়। কি বলতো? এই সমসমান পদ, সমসমান পদ, একে দুটো, তিনটে ভাগ করা যায় আবার, সরি ঠিক আছে, তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পূর্বপদ, সমসমান পূর্বপদ, একটা পরপদ, পরপদ, যেটার আর একটা নাম হচ্ছে উত্তরপদ, উত্তর, উত্তরপদ, আর একটা হচ্ছে সমসমান সহায়ক পদ, সহায়ক পদ। তো পূর্বপদ কাকে বলবো? সমসমান পদগুলোর মধ্যে, পদগুলোর মধ্যে যে পদটা পূর্বে থাকে, আগে থাকে, যেটা প্রথম পূর্বে থাকে, সেটাকে কি বলা হয় বলতো? পূর্বপদ। আর যেটা পরে থাকে তাকে কি বলবে? পরপদ। পূর্বপদ এবং পরপদ ভাগ করার সময় তোমরা সমস্ত পদটাকে একটু লক্ষ্য করবে, ওখানে দুটো পদ একত্রিত হয়ে থাকে, মৌ মানে মধু, আর মাছি মানে মাছি। তাহলে ওখান থেকে পূর্বপদ এবং পরপদ ভাগ করে নিবে খুব সহজেই। তারপরে অতিরিক্ত যে পদগুলো পড়ে থাকবে, সেই অতিরিক্ত পদগুলো হবে সমসমান সহায়ক পদ, কারণ সমাস গঠনে এরা কিন্তু সাহায্য করছে, তাই এরা হচ্ছে সমসমান সহায়ক পদ। ব্যাস বাক্য বুঝে গেছো? ব্যাস বাক্যের কিন্তু, আর ব্যাস বাক্য যেটা পার্থক্য বলছিলাম, ব্যাস বাক্য কি বলতো,
এরকম ভাগ ভাগ করে আলাদা করতে পারবে না। পূর্বপদ, পরপদ, সমস্যমান সহায়ক পদ, এইভাবে ভাগ করা যাবে না। এই পুরোটাকে একসঙ্গে বলতে হবে ব্যাস বাক্য। পরিষ্কার? কিন্তু সমস্যমান পদকে ভাগ করা যাচ্ছে, দেখো পূর্বপদ, পরপদ, আর এই মাঝেটা সমস্যমান সহায়ক পদ। আর একটা কথা যেটা যে ব্যাস বাক্যর কিন্তু আরো একাধিক নাম রয়েছে। কি বলতো ব্যাস বাক্যের আর কি কি নাম আছে? বিস্তার বাক্য, বিস্তার বাক্য। আর একটা নাম আছে, সেটা কি বলতো? বিগ্রহ বাক্য, বিগ্রহ বাক্য। পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে ব্যাস বাক্যের অপর নাম কি, তখন কি বলবে? বিস্তার বাক্য বা বিগ্রহ বাক্য, যে কোনো একটা বলে দিবে। পরিষ্কার? বুঝতে পেরেছো? এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সমাসের প্রকারভেদ। কি বলতো? প্রকার ভেদ। দেখো আমরা কিন্তু সমাস 6 প্রকার পড়েছিলাম প্রাচীন কালে, অনেক দিন আগে আমাদের সময়ে। কিন্তু দেখো এখন কিন্তু আরো নতুন 3টে প্রকার যুক্ত হয়েছে, যেটা তোমাদের পড়তে হচ্ছে। তো এখন সমাস যদি বলা হয় কত প্রকার, কি বলবে বলো তো? 9 প্রকার। 6 প্রকার কিন্তু বলবে না। কি বলবে? 9 প্রকার। তো আমরা যে 6 প্রকার, প্রধানত 6 প্রকার যে প্রধান ভাগগুলো, সেগুলো আলোচনা করব। তারপরে 3টে প্রকার নিয়ে আলোচনা করব। 9টা প্রকার নিয়েই আলোচনা করব, চিন্তার কোনো ব্যাপার নেই। তো দেখো 6টা ভাগ আমরা কিন্তু আগে লিখছি। দেখো প্রথমে দ্বন্দ্ব। কোন সমাস? দ্বন্দ্ব সমাস। তারপরে চলে এলাম দ্বন্দ্বর পর তৎপুরুষ। তৎপুরুষ, দাঁড়াও, তৎপুরুষ একটু দাঁড়াও। তৎপুরুষ। দ্বন্দ্বর পর কি হলো বলো তো? তৎপুরুষ। তারপর কর্মধারয়। কর্মধারয়। তারপর তারপর হচ্ছে দিগু। কি বলতো? দিগু। 4টা হলো, আরো 2টো বাকি রয়েছে। তারপর হচ্ছে বহুব্রীহি। বহুব্রীহি। বহুব্রীহি হয়ে গেল। তারপর শেষ একটাই লাস্ট, কি বলতো? অব্যয়ীভাব। কি? অব্যয়ীভাব। অব্যয়ীভাব। হয়ে গেল 6 প্রকার। এই 6 প্রকার সমাস নিয়ে আগে আলোচনা করব। তারপরে যাব কিন্তু বাকি পড়ে থাকা 3 প্রকারে। তাহলে এই 6 প্রকার সমাসের পদের প্রাধান্যগুলো আমরা দেখব, তার সঙ্গে সংজ্ঞা উদাহরণ দিয়ে ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। তাহলে দেখো দ্বন্দ্ব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় বলতো? উভয় পদ। উভয় পদ। তোমরা পড়েছিলে সমসমান পূর্বপদ, পরপদ এবং সহায়ক পদ পড়েছিলে তো? তো ওই যে দুটো পদ, পূর্বপদ এবং পরপদ, ওই দুটো পদের অর্থ যখন প্রাধান্য পাবে তখন সেটা হবে দ্বন্দ্ব সমাস। তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় বলতো? পরপদ। পরপদ বা উত্তরপদ। পরপদের আরেকটা নাম হচ্ছে কি বলতো? উত্তরপদ। কর্মধারয় সমাসে কোন পদের অর্থ প্রাধান্য? না পরপদ। পরপদ। দ্বিগু সমাসেও কোন পদের অর্থ প্রাধান্য? পরপদ। বহুব্রীহি সমাসে কোন পদের অর্থ প্রাধান্য বলতো? কোন পদেরই অর্থ প্রাধান্য পায় না, একটা নতুন পদের অর্থ প্রাধান্য পায়, নতুন। কিংবা এটাকে বলতে পারো তৃতীয় পদ। কি বলবে? তৃতীয় পদ। তারপর শেষে কি বলতো? অব্যয়ীভাব। অব্যয়ীভাব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? না অব্যয়ীভাবে পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়, পূর্ব পদ।
বুঝতে পারলে? অব্যয়ভাব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য বলো তো? পূর্বপদ। তো আমরা উদাহরণ সহযোগে পদের যে অর্থ প্রাধান্য জানবো, সঙ্গে সঙ্গে সংজ্ঞা, উদাহরণ সব পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। দেখো, আমি যদি বলি পিতা মাতা, পিতা মাতা, পিতা মাতা এই শব্দটার দ্বারা, এই পদটার দ্বারা আমি কি শুধু পিতাকে বুঝি, কিংবা মাতাকে বুঝি, না দুজনকেই বুঝি? দুজনকেই বুঝি। পিতা মাতা শব্দটার দ্বারা শুধু পিতা কিংবা মাতাকে আলাদা করে কিন্তু বোঝাই না। পিতা মাতা শব্দটার দ্বারা পিতা ও মাতা উভয়কেই বোঝায়। পিতা মাতা শব্দটার দ্বারা পিতা মাতা দুজনকেই কিন্তু আমি বুঝি। সেই জন্য এটাকে কি বলবে বলো তো? এটাকে বলবে দ্বন্দ্ব সমাস, কারণ এখানে উভয় পদের অর্থ প্রাধান্য পেয়েছে। ব্যাপারটা বুঝতে পারলে? দেখো, পিতা মাতা শব্দটার দ্বারা আমরা পিতা মাতা উভয়কেই কিন্তু বুঝি, কোনো একজনকে কিন্তু বুঝি না, দুজনেরই দেখো প্রাধান্য। তাই এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে যে সমাসে দেখবে উভয় পদের অর্থ প্রাধান্য থাকবে, সেই সমাসটাকে কি বলবে বলো তো? দ্বন্দ্ব সমাস। আবার আর একটা দেখো, ভাই বোন, কি লিখলাম? ভাই বোন। এই ভাই বোন শব্দ মানে এই পদটার দ্বারা দেখো শুধু কি ভাইকে বোঝায়, কিংবা শুধু কি বোনকে বোঝায়, কিংবা বোনকে একটু বেশি করে বোঝায় ভাইকে একটু কম করে বোঝায়, এরকম কি? না, দুটোকেই কিন্তু সমানভাবে বোঝায়। ভাই বোন মানে ভাইকেও বোঝায়, বোনকেও বোঝায়, সমানভাবে বোঝায়। তাহলে দেখো উভয় পদেরই অর্থ কিন্তু প্রাধান্য। তাই এই ভাই বোনটাও কি হবে বলতো? দ্বন্দ্ব সমাস। তারপর চলে এসো তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে কি হবে বলতো? তৎপুরুষ সমাসে সব সময় পরপদটার অর্থ প্রাধান্য পাবে। কোন পদটা? এখানে পরপদটার অর্থ কিন্তু প্রাধান্য পাবে। তাই উদাহরণ সহযোগে তোমাকে একটু আলোচনা করে দেখাচ্ছি তোমাদের। দেখো, দেখো তৎপুরুষ সমাসে দেখো আমি বললাম যে ঘর মোছা। কি বললাম? ঘর মোছা। দেখো, ঘর মোছা শব্দটার দ্বারা দেখো ঘরকে বোঝায় না মোছা কাজটাকে বোঝাচ্ছে? কোনটাকে বেশি করে বোঝাচ্ছে দেখো, ঘরকে না মোছাটা? ঘর মোছা মানে কিন্তু ঘরকে বোঝায় না, ওই মোছা কাজটাকে বোঝায়। এই মোছা কাজটারই কিন্তু বেশি প্রাধান্য। তাই এখানে দেখো পরপদের অর্থ প্রাধান্য। বুঝতে পারলে? তাই পরপদের অর্থ প্রাধান্য হলে কোন সমাস হবে? তৎপুরুষ সমাস। তাহলে তৎপুরুষ সমাস হয়ে গেল। কর্মধারয় সমাসে চলে আসছে। দেখো, কর্মধারয় সমাসেও কোন পদের অর্থ প্রাধান্য বলো তো? পরপদের অর্থ প্রাধান্য। দেখো, আমি এখানে লিখলাম লাল শাড়ি। কি লিখলাম? লাল শাড়ি। লাল শাড়ি লিখলাম। দেখো, লাল শাড়ির দ্বারা কি আমরা লালকে বুঝি না একটা শাড়িকে বুঝি? নিশ্চয় একটা শাড়িকে বুঝি। তাই এই লাল শাড়িটা পরপদটার অর্থ প্রাধান্য। শাড়ির প্রাধান্য মানে কি? পরপদটার অর্থ প্রাধান্য। তাই এটাও হচ্ছে কর্মধারয় সমাস। তারপর চলে এসো দ্বিগুতে। দ্বিগুতে দেখো আমি বলছি নবরত্ন। কি বললাম? নবরত্ন। নব মানে নয়, আর রত্ন মানে তো বুঝতেই পারছো রত্ন। তাহলে নবরত্ন মানে নয়কে বোঝায় না রত্নকে বোঝায়? নটা রত্নকে বোঝাচ্ছে, তাই রত্ন এই নয় সংখ্যাটা কিন্তু প্রাধান্য পাচ্ছে না। বেশি প্রাধান্য কে পাচ্ছে? রত্নটা। তাই এই রত্নটা কি বলতো? পরপদ। আর পরপদের অর্থ প্রাধান্য পেয়ে যাচ্ছে, তাই এটাও কি হয়ে গেল? দ্বিগু সমাস। এবার তোমাদের কিন্তু অনেক দ্বন্দ্ব ঝামেলায় পড়ে গেলে। এখানেও পরপদের অর্থ প্রাধান্য, এখানেও, এখানেও। তাহলে সমাস কি করে বুঝবো যে কোনটা তৎপুরুষ, কোনটা কর্মধারয়, কোনটা দ্বিগু? তোমাদের মাথা কিন্তু ঘুরে যাবে। তার জন্য তোমাদেরকে কিন্তু আর একটা করে জিনিস জানতে হবে। কি বলো তো? দেখো, এখানে চলে এসো। তৎপুরুষ সমাসে দেখতে পাচ্ছ
ঘর মোছা। এখানে দেখো মোছার প্রাধান্য পেয়েছে, তাই তোমরা বুঝে গেছো যে এটা তৎপুরুষ সমাস। কিন্তু দেখো এটা যদি আমি ব্যাস বাক্য করি তাহলে হবে কি বলতো, ঘরকে মোছা, ঘরকে মোছা। তো দেখো এখান থেকে কে বিভক্তি, কে বিভক্তিটার লোপ পেয়ে যাচ্ছে যখন আমরা সমস্ত পদ গঠন করছি। এই যে ব্যাস বাক্যের কে বিভক্তিটা, এই যে পূর্ব পদে অবস্থিত ঘর, এই ঘরের কে বিভক্তিটা কিন্তু লোপ পেয়ে যাচ্ছে। এই যে যখন দেখবে এরকম বিভক্তি লোপ পেয়ে যাবে না, তখন সেটা হবে কি তৎপুরুষ সমাস। তাহলে বিভক্তি বা অনুসর্গ লোপ, বিভক্তি পূর্ব পদ থেকে বিশেষ করে বিভক্তি বা অনুসর্গ লোপ, যখন বিভক্তি বা অনুসর্গ লোপ পাচ্ছে এবং পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তখন সেটাকে কি বলবে বলতো, তৎপুরুষ সমাস। পরিষ্কার? এবার চলে এসো এখানে। এখানে দেখো পরপদের অর্থ প্রাধান্য আর সেটা বলছি না, কিন্তু দেখো এখানে কিন্তু একটাই জিনিসকে বোঝাবে, বস্তু বোঝাক কিংবা ব্যক্তি প্রাণী যে কোনো জিনিসকে বোঝাক না কেন, এখানে কিন্তু একটা জিনিসকেই বোঝাবে। এখানে কিন্তু দেখো লাল শাড়ি দেখতে পাচ্ছ, লাল শাড়ি, এখানে একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে শাড়ি, এই দুটো পদের দ্বারা কিন্তু দুটো জিনিসকে বোঝায়নি। লাল শাড়ি মানে শাড়িটাই একটাই জিনিস রয়েছে, তাহলে এখানে দুটো জিনিস নেই কিন্তু। তা এরকম যখন দেখবে একটাই জিনিস থাকছে না, তখন সেটা হবে কর্মধারয়। পরপদের অর্থ প্রাধান্য থাক, তাতে কি আছে, ভয়ের কিছু আছে না, কিছু নেই। দেখবে যে একটা জিনিসকে বোঝাচ্ছে কিনা ব্যক্তি বা বস্তুকে। এটাতে দেখো কিন্তু একটাকে বোঝায়নি, ঘর মোছা, ঘর একটা ঘর, মোছা একটা কাজ, দুটো জিনিসকেই বুঝিয়েছে। দুটো জিনিস রয়েছে এখানে, ঘরও রয়েছে আর মোছার কাজও চলছে। আর এখানে কিন্তু দেখো যে দুটো জিনিস নাই, নেই, শাড়িটাই আছে শুধু, শুধু শাড়িটার রংটা কি বলতো লাল, একটাই জিনিস শাড়ি আছে শুধু। তারপর চলে এসো দ্বিগু সমাসে। পরপদের অর্থ প্রাধান্য পেয়ে গেছে, পরিষ্কার। কিন্তু দেখো এখানে সব সময় এই যে পূর্ব পদটায় কি থাকবে বলতো, একটা সংখ্যা থাকবে। কি থাকবে এখানে, সংখ্যা থাকবে। পরপদের অর্থ তো প্রাধান্য পাবেই, কিন্তু পূর্ব পদটা কি হবে বলতো, সংখ্যাবাচক বিশেষণ। এখানে সবসময় একটা সংখ্যা থাকবে, সংখ্যা দেখলেই তোমরা বুঝে যাবে এটা কি বলতো, দ্বিগু সমাস। পরিষ্কার? বুঝতে কোথাও বাকি আছে আর? বাকি নেই। আবার আমি বলে দিচ্ছি, তাহলে দেখো যেখানে দেখবে বিভক্তি বা অনুসর্গ লোপ পাচ্ছে ব্যাস বাক্য থেকে, তখন সেটা হবে তৎপুরুষ সমাস। যখন দেখবে যে একটাই জিনিসকে বোঝাচ্ছে, দুটো জিনিস নয়, এই পদগুলো সাধারণত কি বলতো, বিশেষ্য ও বিশেষণ, বিশেষ্য ও বিশেষণ পদ নিয়ে গঠিত হবে কর্মধারয় সমাসটা। কখনো হয়তো বিশেষণটা আগে থাকতে পারে, বিশেষ্যটা পরে থাকবে, এটা কোনো যায় আসে না। কিন্তু মূল কথা হচ্ছে একটাই জিনিস থাকবে, দুটো জিনিস না, বস্তু প্রাণী যাই থাক না কেন একটাই। দেখো এখানে শাড়ি তো শুধু শাড়িই আছে, বুঝতে পারলে? তাই একটাই জিনিস। আবার যদি আমি বলি মাস্টার মশাই, মাস্টার মশাই, মাস্টার মশাই, ব্যাস বাক্য করলে হয় যিনি মাস্টার তিনিই মশাই। দেখো এখানে মাস্টার আর মশাই কিন্তু দুটো লোক নেই, একটাই, একটাই লোক, একটাই লোক, কি হবে বলো তো, কর্মধারয় সমাস। তারপরে এই যে দ্বিগু সমাসের সংখ্যা বোঝাচ্ছে, দেখতে পাচ্ছ নবরত্ন। আবার যদি বলি সপ্তাহ, সপ্ত অহের সমাহার, তাহলে ওখানেও সপ্তাহটাও কি হবে বলতো, দ্বিগু সমাস। বুঝতে পারলে এই তিনজনকে? আশা করি বুঝে গেছো। তারপরে দেখো চলে এলাম আমরা বহুব্রী। বহুব্রীহি সমাসে কিন্তু নতুন পদ বা তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাবে, পূর্ব পদ কিংবা উত্তর পদ কোনো পদেরই কিন্তু অর্থ প্রাধান্য পাবে না। দেখো আমি একটা উদাহরণ লিখছি, 10 আনন যার, 10 আনন যার সমান কি বলতো, 10 আনন সমান হচ্ছে 10 আনন। তাহলে দেখো 10 আনন কে বলতো, রামায়ণ পড়েছো, রামায়ণের সেই ভয়ঙ্কর চরিত্র
রাবণকে কি বলা হয়? দশানন, তার 10টা আনন মানে মুখ। আমরা 10টা মাথা বলি না, রাবণের কটা মাথা? 10টা। তাহলে দশাননের দ্বারা কিন্তু একজন লোককে বুঝিয়েছে সেই রামায়ণের ভয়ঙ্কর চরিত্রটা, সেই ভিলেন চরিত্র। তাহলে এখানে দেখো, দশানন শব্দটার দ্বারা দশকেও বোঝায়নি, আননকেও বোঝায়নি। দশকে বুঝিয়েছে, আননকে বুঝিয়েছে না, দশ আননকে ছাড়িয়ে চলে গেছে, অন্য একটা ব্যক্তিকে বুঝিয়েছে, তৃতীয় পদ বা নতুন পদ। সে কে বলতো? দশানন, রাবণ। বুঝতে পারলে? রাবণ, দশানন কে বলতো? রাবণ। তাহলে অন্য একটা পদকে বুঝিয়েছে। আবার দেখো, আমি যদি বলি বিনা পানিতে যার, বিনা পানিতে যার সমান কি বলতো? বিনা পানি। কি হবে? বিনা পানি। দেখো, বিনা একটা বাদ্যযন্ত্র জানো, আর পানি মানে কি বলতো? হাত। তাহলে যার হাতে সেই বীণাটা থাকে না, তাকে কি বলা হয় বলতো? বীণা পানি। কার হাতে বীণা পানি থাকে বলো? তোমরা একটু ভেবে দেখো। হ্যাঁ, দেবী সরস্বতীর হাতে কি থাকে? বীণা পানি থাকে। তাহলে বীণা পানি মানে কে বলতো? দেবী সরস্বতী। তাহলে বীণা পানির শব্দটার দ্বারা বীণাকে বোঝায়নি, পানিকেও বোঝায়নি, মানে হাতকেও বোঝায়নি। কাকে বুঝিয়েছে বলো? দেবী সরস্বতীকে বুঝিয়েছে। তাহলে এই বীণা পানি শব্দটার দ্বারা কিন্তু নতুন পদ বা তৃতীয় পদের অর্থ প্রাধান্য পেয়ে গেল। তাই এটা হচ্ছে বহুব্রীহি সমাস। তারপর চলে এসো অব্যয়ীভাব সমাস। এখানে কি বলতো? এখানে পূর্ব পদের অর্থ প্রাধান্য পাবে। আমি বললাম দুর্ভিক্ষ। কি বললাম? দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ মানে কি বলতো? ভিক্ষার অভাব। ব্যাস বাক্য কি করলে কি হবে? না, ভিক্ষার অভাব। তাহলে ভিক্ষার অভাব, ভিক্ষার অভাব। এই যে দেখো, দুঃ, এখানে কি বোঝাচ্ছে আর এখানে কি বোঝাচ্ছে দেখো তো। এখানে দেখো অভাব আর এখানে ভিক্ষা। তাহলে কোনটা প্রাধান্য পেল? অভাবটা না ভিক্ষা? ভিক্ষা তো পাওয়া যাচ্ছে না। এখানে দুর্ভিক্ষ মানে কি? দুঃ, অভাবটারই প্রাধান্য, ভিক্ষার অভাব। তাহলে এখানে ভিক্ষা প্রাধান্য পাচ্ছে না অভাবটা প্রাধান্য পাচ্ছে? নিশ্চয়ই অভাবটা প্রাধান্য পাচ্ছে, কারণ ভিক্ষায় তো পাওয়া যাচ্ছে না। অভাবকেই তো বোঝাচ্ছে এখানে, অভাব নেই, ভিক্ষা নেই, অভাবটাই বেশি করে প্রাধান্য পাচ্ছে। তাহলে এটা কি হবে বলো তো? অব্যয়ীভাব সমাস। আবার দেখো, আমি যদি বলি উপগ্রহ, উপগ্রহ, এটার ব্যাস বাক্য করলে কি হবে বলতো? ক্ষুদ্র গ্রহ। কি হবে? ক্ষুদ্র গ্রহ। ক্ষুদ্র মানে ছোট। তাহলে দেখো, উপগ্রহ শব্দটার দ্বারা গ্রহ কি প্রাধান্য পেয়ে গেছে? উপগ্রহর দ্বারা কিন্তু গ্রহকে বোঝাচ্ছে না, বড় গ্রহকে বোঝাচ্ছে না, ক্ষুদ্র গ্রহটাকে বোঝাবে। তাই এখানে করে গ্রহ তো প্রাধান্য পাচ্ছে, কিন্তু ওর চাইতে বেশি কে বেশি প্রাধান্য পাচ্ছে বলতো? উপটা, ক্ষুদ্রটা। কারণ এখানে গ্রহকে বোঝাচ্ছে না, যে কোনো গ্রহকে বোঝাচ্ছে না, ক্ষুদ্র গ্রহকে বোঝাচ্ছে। তাহলে এই ক্ষুদ্রটার কিন্তু প্রাধান্য। তাই এখানেও পূর্বের পদটার প্রাধান্য। তাই পূর্বের পদটা প্রাধান্য পেয়েছে, তাই এটাও কি বলতো? অব্যয়ীভাব সমাস। তাহলে দেখো, আমাদের 6 প্রকার সমাস কিন্তু একেবারে কমপ্লিট। বুঝতে পারলে ব্যাপারটা? আমি আরেকটু বলে দিচ্ছি। দেখো, দ্বন্দ্ব সমাসে কি বলতো? উভয় পদের অর্থ প্রাধান্য থাকবে। তারপর তৎপুরুষ সমাসে কি হবে বলতো? পরপদ। কর্মধারয় পরপদ। দ্বিগু সমাসেও পরপদ। কিন্তু তাদের মধ্যে পার্থক্য কি বলতো? না, তৎপুরুষ সমাসে বিভক্তি বা অনুসর্গ লোপ পাচ্ছে পূর্বপদ থেকে। কর্মধারয় কি হবে বলতো? একটাই জিনিসকে বোঝাবে, বস্তু, প্রাণী, ব্যক্তি, একটাই জিনিস। দ্বিগুতে কি হবে বলতো? সংখ্যা থাকবে, পূর্ব পদে কি থাকবে বলতো? একটা সংখ্যা থাকবে। বহুব্রীহিতে কোনো পদেরই অর্থ প্রাধান্য পাবে না, নতুন একটা পদ বা তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাবে। অব্যয়ীভাবে কি হবে বলতো? একেবারে প্রথমটা, পূর্ব পদের অর্থ প্রাধান্য পাবে কিন্তু। বুঝতে পারলে? আশা করি তোমরা বুঝে গেছো এই 6 প্রকার সমাস। বাকি রয়েছে আরো 3 প্রকার সমাস। তাহলে আমি সেই 3 প্রকার সমাস নিয়ে এবার আলোচনা করব। তার আগে আমি একটু মুছে দিয়ে এগুলো।
দেখো 3 প্রকার সমাসের মধ্যে প্রথমে আমি লিখলাম অলোপ সমাস। অলোপ, অলোপ, এটার কিন্তু আর একটা নাম আছে অলুক। অলুক, অলোপ বলতে পারো কিংবা অলুক বলতে পারো, একটাই জিনিস কিন্তু। তারপর দ্বিতীয়তে যেটা হচ্ছে নিত্য সমাস, কি বলতো, নিত্য সমাস। তারপর আরেকটা রয়েছে, সেটা কি বলতো, বাক্যাশ্রয়ী সমাস। বাক্যাশ্রয়ী, বাক্যাশ্রয়ী সমাস। অলুক সমাস, নিত্য সমাস আর বাক্যাশ্রয়ী সমাস, 3 প্রকার সমাস হয়ে গেল। আর ওইদিকে 6 প্রকার আলোচনা করে দিয়েছি, টোটাল হয়ে গেল কত বলতো, 9 প্রকার সমাস। তাহলে অলুপ সমাস কোনটা বলতো, যে সমাসে বিভক্তির লোপ পাবে না তাকে কি বলবো, অলোপ। অলোপ মানে বিভক্তি লোপ পাবে না, বিভক্তি লোপ পাবে না, বিভক্তি লোপ পাবে না। দেখো আমি যদি বলি বনে ও জঙ্গলে, বনে ও জঙ্গলে সমান কি হবে বলতো, বনে জঙ্গলে। সমাস কি হলো, বনে জঙ্গলে। দেখো ব্যাস বাক্যে বনে এ, জঙ্গলের এই যে দেখো লের এ রয়েছে, এখানে বিভক্তি রয়েছে, এখানেও দেখো বিভক্তি থেকে গেছে। সমাস নির্ণয় করার পর সমস্ত পদেও দেখো বিভক্তিগুলো কিন্তু অবিকৃতভাবে থেকে গেছে, বিভক্তির লোপ পায়নি। যখন দেখবে এরকম বিভক্তির লোপ পাবে না, তখন সেটাকে কি বলবে বলো তো, বলবে অলোপ সমাস বা অলুক সমাস। তারপরে চলে আসছি নিত্য সমাসে, যে সমাসের ব্যাস বাক্যই হয় না, কি বলতো, ব্যাস বাক্য হয় না। এবার তুমি বলছো আমি ব্যাস বাক্য করবই, এরকম যদি এক জেদে হয়ে যাও তাহলে কি করতে হবে, তোমাকে অন্য একটা পদ নিয়ে আসতে হবে, অন্য পদের, অন্য পদের সাহায্য নিতে হবে তোমাকে। তুমি এক জেদে হলে হবে না, শুধু কি করতে হবে, অন্য পদের সাহায্য নিতে হবে। যেমন দেখো আমি বললাম নীল গাই, কি বললাম বলতো, নীল গাই। দেখো নীল গাই কি বলতো, না আফ্রিকায় কিন্তু নীল গাই পাওয়া যায়। এটা কিন্তু নীল রঙের গায়ে গরু না, আমি হয়তো একটা গরুকে নীল রং করে দিলাম, তাকে বললাম নীল গাই না, এটা একটা প্রজাতি নীল গাই। তাই এটার ব্যাস বাক্য আর করা যাবে না, যেমন আছে তেমনই থেকে যাবে, এরকমই থেকে যাবে। শুধু তুমি ব্যাস বাক্য করার সময় আর যখন করবে না তখন শুধু একটু আলাদা করে লিখে দিবে, এই যে নীল আর গাই, আর যখন সমস্ত পদ করবে একসাথে একদম জুড়ে দিবে, ব্যাস এইটুকুই কাজ করতে হবে তোমাকে। এবার আর একটা দেখো, এইটা যে বললাম যদি ব্যাস বাক্য তুমি করবেই বলছো, তো ব্যাস বাক্য করতে হলে অন্য পদের সাহায্য নিতে হচ্ছে। এরকম একটা উদাহরণ দেখো, আমি বললাম দেশান্তর, কি বললাম, দেশান্তর। তুমি ব্যাস বাক্য করবেই, তো ব্যাস বাক্য করলে কি হবে বলো তো, অন্য দেশ, কি হবে, অন্য দেশ। এই যে দেখো এখানে কিন্তু অন্য শব্দটা ছিল না, এটা তুমি নিয়ে এলে নতুন করে, তা অন্য পদের সাহায্য নিলে, আর সাহায্য নেওয়ার পর ব্যাস বাক্য করতে পারলে, যখন দেখবে এরকম হচ্ছে তখনও নিত্য সমাস হবে। এই যে অন্য পদের সাহায্য নিয়ে ব্যাস বাক্য করা যাচ্ছে, এরকম নিত্য সমাস। কিন্তু ব্যাস বাক্য কিন্তু সাধারণভাবে কিন্তু নিত্য সমাসে ব্যাস বাক্য হয় না, নিত্য একই রকমই থেকে যায়। তারপরে দেখো বাক্যাশ্রয়ী, তাহলে এটা কি বলতো, বাক্যকে আশ্রয় করে যে সমাস গড়ে ওঠে, বাক্যকে আশ্রয়, বাক্যকে আশ্রয়, বাক্যকে আশ্রয় করে যে সমাসটা গড়ে উঠবে তাকে বলা হয় বাক্যাশ্রয়ী সমাস। যেমন দেখো বসে আঁকো, বসে আঁকো প্রতিযোগিতা, প্রতিযোগিতা,
গীতা, বসে আঁকো প্রতিযোগিতা। দেখো দেখতেই পাচ্ছ বাক্যের মতো হয়ে যাচ্ছে, অনেক বড়। এটা দেখেই তুমি বুঝে যাবে যেটা কি সমাস, বাক্যাশ্রয়ী সমাস। বাক্যাশ্রয়ী সমাস দেখো আলাদা কোনো সমাস না, এখানে দেখো একাধিক সমাস ঢুকে থাকে, তারপরে আস্তে আস্তে ও বড় লম্বা হয়ে যায়, বাক্যকে আশ্রয় করে গড়ে ওঠে, তাই এর নাম হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। যেমন এইটুকুটা দেখো, বসে আঁকো, এটা কি বলতো, অধিকরণ তৎপুরুষ, তৎপুরুষের ভাগ একটা, ঠিক আছে, অধিকরণ, অধিকরণ তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, হয়ে গেল। আবার যদি বলো, এখানে আবার যদি ব্যাস বাক্য করতে যাও, দিয়ে বলো বসে আঁকোর প্রতিযোগিতা, এখানে একটা র লাগিয়ে দাও ব্যাস বাক্য করার সময়, তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, আমি আবার নতুন করে লিখছি এখানে, বসে আঁকোর প্রতিযোগিতা, প্রতিযোগিতা, এটা কিন্তু ব্যাস বাক্য করলাম। শুধু ব্যাস বাক্য করতে গিয়ে আমি কি লাগিয়েছি, একটা র লাগালাম, এই তো দেখতে পাচ্ছ, র লাগালাম না, দিয়ে হয়ে গেল। এটা কোন সমাস বলো তো, সম্বন্ধ তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ, তৎপুরুষ। তাহলে দেখো দুটো সমাস, অধিকরণ তৎপুরুষ, এইটুকুটা অধিকরণ তৎপুরুষ ব্যাস বাক্য, আর এই পুরোটাকে নিয়ে বসে আঁকোর প্রতিযোগিতা সম্বন্ধ তৎপুরুষ। তাহলে দেখো দুটো সমাস যদি থাকে দুজন, তাহলে একটু তো লম্বা হবেই, এরকম দুজন তিনজন মিলে লম্বা হয়ে যায়, তো বাক্যকে আশ্রয় করে নেই, তাই এর নাম কি বলতো, বাক্যাশ্রয়ী সমাস। তাহলে তোমাদের আমি কিন্তু 9 প্রকার সমাস নিয়ে আলোচনা করে দিলাম। তো শেষে আরেকবার বলে দিই এটা, দেখো অলোপ সমাসে বিভক্তি লোপ পাবে না, কোনো সময় লোপ পাবে না। নিত্য সমাসের ব্যাস বাক্য হয় না, ব্যাস বাক্য যদি করবেই তাহলে অন্য পদের সাহায্য নিতে হবে। বাক্যাশ্রয়ী সমাসে কি হবে বলতো, এটা কিন্তু ছোট হবে না, এটা বাক্যকে আশ্রয় করে গড়ে উঠবে এই সমাসটা, তাই একটু একটু বড় হবে লাইনটা, দেখেই বুঝে যাবে এটা বাক্যাশ্রয়ী সমাস। পরিষ্কার? তাহলে আমি কিন্তু তোমাদের সমাস অধ্যায়টা সংক্ষেপে পুরোটা কিন্তু বিশ্লেষণ করে বুঝিয়ে দিলাম। এবার আমি পার্ট পার্ট করে প্রত্যেকটা সমাস ভালো করে বিশ্লেষণ করে পরবর্তী ক্লাসগুলো নেব। তো আজকে এখানেই থাক।